হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের 102 নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের কাহিনী শয়তানের পুনর্জন্ম। কাহিনীটা যেমনটা অ্যাডভেঞ্চারাস, ঠিক তেমনটাই ভয়ের। কাহিনীটা এক সেকেন্ডও স্কিপ না করে শোনার অনুরোধ রইল, কারণ কাহিনীর শেষের দিকটা মারাত্মক টুইস্ট এবং ভয়ে ভরা। তোমরা কাহিনীটা শুনতে থাকো। পূর্ব আটলান্টিক মহাসাগরের বুকে এমন একটা দ্বীপ থাকতে পারে তা চিন্তারও অতীত। সুউচ্চ খাড়াই পাথুরে পাহাড়ে ঘেরা, ভারী কুয়াশার আস্তরণে আবৃত। আকাশ বা জলপথ থেকে দেখলে মনে হয় সাগরের বুক চিরে একটা বিশালকায় আগ্নেয়গিরি পূর্ণ ঔদ্ধত্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই বুঝি গর্জে উঠে গলগল করে লাভা উদ্গীরণ শুরু করে দেবে। পাথুরে প্রাচীরকে ঘিরে সমুদ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামুদ্রিক মারণ ফাঁদ, চোরা ঘূর্ণি বলয়, যা অচিরেই বড় বড় জাহাজকে টেনে নিতে পারে সমুদ্রের গহরে। অবাক হবার মতো ঘটনা হলো যে পৃথিবীর মানচিত্রে এই অচেনা ভুবনের কোনো উল্লেখ মাত্র নেই। বোয়িং ব্ল্যাক হর্ন 77 দিক নির্ণয় ভুল করে যখন ভেঙে পড়ল ওই পাথুরে প্রাচীরের গায়ে, আকাশে দেখা গেল 3টি প্যারাসুট 3 অভিযাত্রী সহ ধীরে ধীরে ভাসতে ভাসতে অবতরণ করছে। এক সময় 3টে প্যারাসুটই হারিয়ে গেল ঘন কুয়াশার অন্তরালে। 3 হতভাগ্য অভিযাত্রী যে ঠিক কোথায় অবতরণ করলেন তা বলা অসম্ভব। চেতনা ফিরে পেয়ে ভারী চোখের পাতা ধীরে ধীরে মেলে প্রফেসর জন গ্রাহাম বেল গাছগাছালি আর গাছের ঝুপসি পাতার ফাঁক দিয়ে নীল আকাশটা দেখার ব্যর্থ চেষ্টা করে ক্ষান্ত হলেন। গাছের ডালপালার খোঁচায় শরীরের বেশ কিছু জায়গা ছড়ে ছেঁচে গেছে, বেশ বুঝতে পারছেন জন। টনটন করছে ক্ষতস্থানগুলো। প্যারাসুটের কাপড় আর শক্ত দড়ি সুবৃহৎ গাছটার ডালপালায় জড়িয়ে আছে, আর তিনি ঝুলে রয়েছেন মাটি থেকে বেশ কয়েক ফুট ওপরে। ভাগ্যিস প্যারাসুটের বেলটা ছিঁড়ে যায়নি, না হলে অচেতন অবস্থায় মাটিতে পড়লে যে কি হতো তা স্বয়ং যিশুই জানেন। ঘন কুয়াশার মধ্যে দীর্ঘক্ষণ থাকার ফলে শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে বেশ। কোনো রকমে এদিক ওদিক চেয়ে দেখলেন তিনি। না, তার সঙ্গের বাকি 2 অভিযাত্রীর চিহ্ন মাত্র দেখতে পেলেন না তিনি। রকি আর লালা, ওরা বেঁচে আছে তো, নাকি পাথুরে প্রাচীরে বা মাটিতে পড়ে মৃত্যু হয়ে গিয়েছিল তাদের? অজানা আশঙ্কায় জনের মন ব্যাকুল হয়ে উঠল এবার। তারা 3 জনই তো একসাথে প্লেন থেকে ঝাঁপিয়েছিলেন আসন্ন মৃত্যুর হাত থেকে বাঁচার আশায়। আকাশপথে এই অদ্ভুত কুয়াশা ঢাকা প্রান্তরের সীমানা ছোঁয়ার সাথে সাথেই ভারী অদ্ভুতভাবে উড়োজাহাজের যন্ত্রাংশ বিকল হয়ে গিয়ে সেটি শো শো করে গোত্তা খেয়ে পাথুরে প্রাচীরের প্রতি আকৃষ্ট হতে থাকে। উফ, কি ভয়ঙ্কর! মনে মনে স্বগোক্তি করলেন জন। কালক্ষেপ না করে ওরা 3 জন লাফিয়ে পড়ে এক অনিশ্চিত পথে।
কিন্তু দুর্ভাগ্যবশত ঘন কুয়াশার ফলে ছত্রভঙ্গ হয়ে যায় একে অপরের থেকে। রকি আর তার বান্ধবী লালা কবিরাজি শিক্ষার্থী। নানান গাছগাছরা শিকড় বাকড় নিয়েই তাদের কাজ। এদিকে প্রফেসর জন একজন ভ্রমণ পিপাসু মানুষ, সেই সাথে নানা ধরনের উদ্ভিদ নিয়েও তার জ্ঞান অপরিসীম। ফিলাডেলফিয়ার এক চার্চের তত্ত্বাবধানে কবিরাজি শাস্ত্র, জীবনদায়ী ওষুধ ও বিশ্বব্যাপী তার প্রসারণ নিয়ে এক অনুষ্ঠানের মঞ্চে ভাগ্যবশত জনের সাথে রকি এবং লালার আলাপ হয়ে গিয়েছিল। রকি জনের কাছে আফ্রিকা স্থিত গিনি প্রদেশে অভিযানের প্রস্তাব রাখে। ওখানের জঙ্গলে নাকি হুলি উপজাতির বাস। ওই উপজাতি গোষ্ঠীর আদিবাসী ওঝারা নানান উদ্ভিদ ও গাছগাছরা শিকড় বাকড় নিয়ে জীবনদায়ী ওষুধ বানাতে সিদ্ধহস্ত। তাই ভ্রমণ ও নতুন উদ্ভিদ ও জড়িবুটির জ্ঞান অর্জনের টানে প্রফেসর রাজি হয়ে যান ওই অভিযানে যাওয়ার জন্যে। আহা, ছেলেটার আর মেয়েটার একদম কাঁচা বয়স, আর কয়েক মাস পরেই তো ওদের বিয়ে। ওদের যেন কোনো ক্ষতি না হয়। হে যিশু, তোমার সন্তানদের তুমি রক্ষা করো, বিড়বিড় করে মনে মনে প্রার্থনা করেন জন। সকল চিন্তার জাল কেটে একটা অতি ক্ষীণ অথচ গম্ভীর দ্রিম 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 শব্দ তরঙ্গ জনের কানে এসে প্রবেশ করে। অনেকটা আদ্যিকালের রণদামামার ধ্বনির মতো শব্দটা। উৎকর্ণ হয়ে জন শব্দের উৎপত্তি স্থল নিশ্চিত করার চেষ্টা করেন, কিন্তু শব্দটা এতটাই ক্ষীণ যে উনি সঠিক ধারণা করতে পারেননি। তবে কি এই অচেনা বেনামি দ্বীপে মানুষের বাস আছে? মানুষ মানেই তো জীবনের আশা। এই অচেনা অজানা স্থানে রকি লালাকে উদ্ধারের জন্যও তো সাহায্য প্রয়োজন। আহ, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন জন, আর মুহূর্তের মধ্যে তার অভিজ্ঞ অভিযাত্রীর রক্ত তৎপর হয়ে ওঠে। কালক্ষেপ না করে তার ডান পায়ের বুটের ভাঁজে গুজে রাখা সর্বক্ষণের সঙ্গী ছুরিটা কোনো ক্রমে টেনে বার করে প্যারাশুটের স্ট্র্যাপটা কেটে ফেলতেই বেশ কয়েক ফুট নিচে শক্ত পাথুরে জমির ওপর গিয়ে পড়েন তিনি, আর তার পা হড়কে গিয়ে তিনি পড়েও যান। হাত দিয়ে মাটি ছুঁয়ে পরীক্ষা করে বোঝেন মাটি পাথুরে হলেও পিচ্ছিল শ্যাওলায় পরিপূর্ণ এবং সামান্য গরমও বটে। প্যারাশুটে অবতরণের সময় যেটা কুয়াশা বলে অনুভব করেছিলেন তিনি, তা আদৌ কুয়াশা নয়, বরং বাষ্প, যা পাথুরে জমি থেকে নিঃসৃত হয়ে চলেছে একটানা, অনেকটা কাঠকয়লার উনুনের ধোঁয়ার মতোই। প্রফেসর বেশ অবাক হয়ে গেলেন প্রকৃতির এই আশ্চর্য সৃষ্টি দেখে। আশেপাশের গাছগাছালিগুলো কেমন অচেনা ঠেকল তার অভিজ্ঞ চোখে। সামনেই একটা টিলা দেখে এবার এগিয়ে গেলেন, আর যতদূর চোখ যায় চেয়ে দেখতে লাগলেন অজানা অচেনা এক অদ্ভুত জগৎকে। টিলা নেমে গেছে বেশ খানিকটা, আর গিয়ে মিশেছে এক বিশাল পরিধি নিয়ে ঘেঁষো প্রান্তরে। ঘাসগুলো বড় অদ্ভুত, প্রায় এক বুক সমান উঁচু, কিন্তু মৃত শুকনো আর ভীষণ ফ্যাকাশে। প্রান্তরের মাঝে মাঝে ছড়িয়ে আছে বড় বড় অচেনা গাছের দঙ্গল, কিন্তু সে গাছের পাতা কিন্তু সবুজ নয়, বরং সেগুলো কালো আর রুক্ষ এবং কেমন যেন সংকুচিত।
এছাড়াও তার নজরে এলো বড় বড় ঘাসের মাঝে মাঝে কিছু বিশালকায় কালো পাথরের সারি। ভারী অদ্ভুত তো, এত জায়গায় ঘুরেছি কিন্তু এমনতর মৃতভূমি তো এর আগে কোথাও চোখে পড়েনি। এ কোন মৃতের রাজ্যে এসে পড়লাম রে বাবা, বিড়বিড় করে নিজের মনেই বলে উঠলেন জন। আবারও সেই একই ধ্রিম 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 শুনতে পেলেন প্রফেসর। শব্দের উৎস ধরে এগোতে লাগলেন, কিন্তু শরীর যে বাধা দেয়, বড় ক্লান্তি চেপে ধরেছে তাকে। দুটো পাই যেন কিছুতেই সঙ্গ দিতে চাইছে না তার। মন বলছে আর না, এগোলে সামনে যে ঘোর বিপদ। কিন্তু তার বিবেক তাকে মনে করিয়ে দিচ্ছে রকি আর লালার কথা। তাদেরকেও যে খুঁজে বার করতে হবে তার, যেভাবেই হোক। তাতে মৃত্যু এলেও পিছপা হবেন না তিনি। এই কদিনের মধ্যেই যে বড় ভালোবেসে ফেলেছেন তার ওই দুই প্রাণ খোলা অসমবয়সী বন্ধু যুগলকে। হঠাৎ করেই মনে পড়ল তার পিঠের কিড ব্যাগটির কথা। প্রায় ভুলেই গিয়েছিলেন সেটির কথা। এই অদ্ভুত অচেনা জগতে পা রেখে ওই ব্যাগটি তার প্রতিটি অভিযানের সাথী। ওটির মধ্যে প্রাথমিক চিকিৎসার ওষুধ থেকে আরম্ভ করে শুকনো খাবার, আগুন জ্বালাবার সরঞ্জাম, গগলস, টুপি, ব্র্যান্ডির বোতল, কি নেই। এদিকে বেলা পড়ে আসছে, আর বেশিক্ষণ সময়ও নেই। সন্ধে নামার আগেই সাহায্যের ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। এই কথা মনে হতেই ছপ করে পিঠ থেকে ব্যাগ নামিয়ে তার প্রিয় ক্যানোপি টুপি আর ব্র্যান্ডির বোতলটি তিনি বার করে নেন। এখন এগুলো তার সবচাইতে বেশি প্রয়োজন। আর দেরি না করে কয়েক ঢোক ব্র্যান্ডি পান করলেন। তরল পানীয় তার জাদু দেখালো প্রায় সাথে সাথেই। শরীরে মনে নতুন উদ্যম সঞ্চারিত হলো যেন। এবার ধীরে ধীরে শ্যাওলা পড়া পাথুরে জমির ওপর দিয়ে খুব সাবধানে টিলা থেকে নেমে পড়লেন জন। আর সকল দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে শব্দটা যেদিক দিয়ে এসেছে ঠিক সেই দিকে তিনি এগিয়ে চললেন। বুক সমান উঁচু মৃত ঘাসের ঝোপঝাড় ঠেলে। প্রায় অনেকক্ষণ চলার পর টিলা থেকে যেগুলো উঁচু কালো পাথর বলে মনে হচ্ছিল তার, সেগুলির কাছাকাছি পৌঁছে জন ঘোরতর অবাক হয়ে দেখলেন যে পাথরগুলো এক একটা দানবীয় কালো পাথরের মূর্তি। কয়েক হাত অন্তর অন্তর সার দিয়ে এমনভাবে সাজানো আছে, দেখে মনে হয় পথ নির্দেশ হিসেবে এগুলো ব্যবহার করা হয়েছে। কিন্তু মূর্তিগুলো দেখে মালুম হচ্ছে বেশ কয়েক যুগ আগে তৈরি করা হয়েছিল পাথর কেটে। কিন্তু কারা তৈরি করেছিল এই আশ্চর্য পাথরের মূর্তি? বেশ কৌতূহল নিয়ে প্রফেসর একটা মূর্তি ছুঁয়ে দেখতে গিয়ে ভীষণ রকম চমকে উঠলেন। এ কি, মূর্তি যে জীবন্ত! শ্বাস প্রশ্বাসের একটা হালকা স্পন্দন অনুভব করা যাচ্ছে। এ তো অসম্ভব। ভয় বিহল হয়ে ছিটকে সরে আসতে গিয়ে তার পা কিছুতে জড়িয়ে গেল, আর তিনি টাল সামলাতে না পেরে পড়েও গেলেন। আবারও চমকে উঠলেন। একটা ধরবিহীন নরকঙ্কাল তার পায়ে পুরো জড়িয়ে গেছে কি করে যেন। কিন্তু পরক্ষণেই প্রচণ্ড ভয়ে দিশাহারা হয়ে প্রফেসর প্রায় পাগলের মতো চেঁচিয়ে উঠলেন, না না না, হে প্রভু রক্ষা করো! কঙ্কালটাও নড়ছে। তার পায়ে চামড়া, মাংসহীন শক্ত হাড়গুলো যেন চেপে বসতে চাইছে। যত বেলা শেষ হয়ে আসছে আর সন্ধ্যের আবছা অন্ধকার ঘনাচ্ছে, অদ্ভুত অচেনা জগতের মৃতরা প্রাণ ফিরে পাচ্ছে।
অচেনা গাছগুলো ধীরে ধীরে তাদের সংকুচিত পাতা মেলে ধরছে। ও কি, এসব কি দেখছেন জন? গাছের পাতাগুলো থেকে রক্ত চুইয়ে পড়ছে। উৎকট একটা রক্ত আর মাংস পচা গন্ধে দ্বীপটা ক্রমশ ভরে উঠছিল। জন প্রায় পাগলের মতো এবার দৌড়তে শুরু করলেন মূর্তিগুলোকে অনুসরণ করে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছলেন একটা বৃহৎ আকারের পৌরাণিক আমলে তৈরি স্মৃতিসৌধের সামনে, যার তোরণ দ্বারের দুই পাশে দুটি আদিম যুগের পাথুরে ড্রাগনের মূর্তি বিচিত্র কলা কারুকার্য চিত্রিত সৌধের দেওয়ালে। বড় পরিচিত লাগলো জনের। কোথায় যে দেখেছেন ওই সৌধের ছবি কিছুতেই মনে করতে পারলেন না তিনি। সৌধের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য হাড়গোড়, তাজা রক্তমাখা একটা মানব করটি আর একটা মূর্ছে ধরা তরবারি মাটিতে গাঁথা। এতটা পথ দৌড়ে আসার ফলে প্রফেসরের শ্বাসকষ্ট আবার হতে লাগলো। নিজের চিন্তাধারা লোপ পাওয়ার আগে নিজেকে বাঁচাতে তিনি ব্র্যান্ডির বোতল থেকে পুরো তরলটাই গলায় ঢেলে নিলেন। আর ঠিক তখনই সৌধের ফটক ধীরে ধীরে উন্মোচিত হল কোনো এক জাদু বলে। সৌধের অতল গহ্বর থেকে এক চেনা নারী কণ্ঠের বিপুল ভয়ার্ত আর্তনাদে চরাচর কেঁপে উঠল। প্রফেসর, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কম্পিত চিত্তে প্রফেসর জন চিনতে পারলেন ওই কণ্ঠস্বর তার প্রিয় লালার। কিন্তু সর্বোপরি রক্ত জল করা হুঙ্কার এবং নারকীয় প্রেতাত্মা সূচক হাসি এবং রণদামামার এক নাগাড়ে ধ্রিম 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 শব্দ ব্রহ্ম সেই আর্তনাদ চাপা দিয়ে দিল অবলীলায়। থরথর করে কেঁপে উঠলেন জন। আসন্ন নিশ্চিত মৃত্যু ভয় তার শরীরের প্রতিটা কোষ কেঁপে উঠতে আরম্ভ করল। আর বিদ্যুৎ ঝলকের মতো তার মনে পড়ে গেল পেনসিলভেনিয়ার একটি গির্জার 100 বর্ষ পুরনো বাইবেলে আঁকা শয়তানের কবরের চিত্রটির কথা। সেখানে পরিষ্কার লেখা ছিল যে কোনো ইহুদি নারীর রক্তপানে শয়তান আবার পুনর্জীবন লাভ করবে। হায় ঈশ্বর, লালাও যে ইহুদি! শ্রান্ত ক্লান্ত প্রফেসর নিরাশ এবং হতোদ্যম হয়ে পাথরের মতো ভয়ে জমে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। অট্টহাসি আর নারকীয় গর্জনের প্রচণ্ডতা দ্বীপের পাথুরে প্রাচীরে প্রতিফলিত হতে লাগল। আর শয়ে শয়ে কঙ্কালের খট 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 হাড়ের শব্দ ধীরে ধীরে ঘিরে ধরল প্রফেসরকে। সেই সাথেই সেই খুনি রাতের নিকষ অন্ধকার গ্রাস করল সেই অজানা দ্বীপটাকে। বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করো, আর গল্পটা যতটা সম্ভব শেয়ার করা যায় সেটা প্লিজ করো। আর যদি তোমরা কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো, এটাই অনুরোধ। গুড নাইট, শুভরাত্রি। তোমাদের রাত শুভ হোক।